পলিটিকো বাংলা থেকে আশরাফুল আজম খানের প্রীতি ও শুভেচ্ছা নিন। চীন সফর শেষ, মালয়েশিয়ার সফরও শেষ। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরেছেন। দেশে ফিরে সংসদে দাঁড়িয়ে তিনি যে একটি বাক্য বলেছেন, সেটি এখন রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচনার বিষয়। তিনি বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এ নিয়ে খবরের কাগজে, মিডিয়া হেডলাইন। এই একটি বাক্যের মধ্যেই লুকিয়ে আছে বহু প্রশ্ন। কারণ যদি চীন সফরে তিস্তা প্রকল্প নিয়ে সব কিছু চূড়ান্ত হয়ে যেত, তাহলে কিভাবে যে কোনো মূল্যে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন হবার কথাটা বলতে হতো তারেক রহমানকে? নাকি সফরে প্রত্যাশিত অগ্রগতি না হওয়াতেই এমন রাজনৈতিকভাবে মুখ রক্ষা করার জন্যই এই বার্তাটা দেওয়ার দরকার হয়েছে? আজ আমরা সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজকের ভিডিওতে। প্রথমে বলি, তিস্তা কেন এত গুরুত্বপূর্ণ। দেখুন, বাংলাদেশে তিস্তা শুধু একটি নদী নয়, উত্তরবঙ্গের কৃষি, সেচ, জলের নিরাপত্তা এবং কয়েক কোটি মানুষের জীবিকার প্রশ্নে এই নদী জড়িয়ে আছে অঙ্গাঙ্গিভাবে। বছরের বর্ষাকালে তিস্তা ভয়ঙ্কর রূপ নেয়, আবার শুকনো মৌসুমে নদীর বুক প্রায় শুকিয়ে যায়। ফলে একই নদী কখনো বন্যা, কখনো খরার কারণ। বহু বছর ধরেই এই সমস্যার স্থায়ী সমাধানের কথা বলা হচ্ছে, আর সেই সমাধানের পোশাকি নাম তিস্তা মহাপরিকল্পনা। এই তিস্তা মহাপরিকল্পনায় কিভাবে চীনের নামটি এলো? যে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বিগত 17 বছর ধরে চীনের সাথে কমপক্ষে সাতটি বৈঠক হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের, কিন্তু এই তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের মুখ দেখেনি। তাহলে চীনের এই যে ভূমিকা, সেটি কিন্তু আজকে নতুন নয়, অনেক আগেও। আবার মাঝখানে এই প্রকল্প চীনকে না দিয়ে ভারতকে দেয়া হবে, এমনই একটি খবর, এমনই একটি সম্মতি বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, কিন্তু সেক্ষেত্রেও এর কোনো পরিণতি আমরা দেখিনি। চীনের ভূমিকা কোথা থেকে এলো, একটু বিষয়টি বুঝিয়ে নেওয়া দরকার। সেটা একটু দেখা যাক। বেশ কয়েক বছর আগে চীন বিশেষজ্ঞরা একটি বড়সড় বিশাল পরিকল্পনা তৈরি করেন এই তিস্তাকে নিয়ে। সেখানে নদী খনন, বাঁধ নির্মাণ, নদী তীর সংরক্ষণ, নতুন শহর গড়ে তোলা, কৃষি উন্নয়ন, সব মিলিয়ে বহু বিলিয়ন ডলারের একটি প্রকল্প প্রস্তাব তারা পরিকল্পনা করেছিলেন। এরপর থেকেই সবাই ধরে নিতে শুরু করেন তিস্তা প্রকল্প মানেই চীনের প্রকল্প। কিন্তু বাস্তবতা হলো, পরিকল্পনা তৈরি করা আর বাস্তবায়নের জন্য চুক্তি এক কথা নয় বা এক জিনিস নয়। এখন পর্যন্ত বড় অর্থায়নের আনুষ্ঠানিক ঘোষণা বা পূর্ণাঙ্গ বাস্তবায়নের চুক্তির খবর প্রকাশ্যে আসেনি। এখনো পর্যন্ত এটি এক ধরনের আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থেকে গেছে। এবার আসি ভারতের ভূমিকায়। এখানে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক যখন বাংলাদেশ বলছে যে যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে, তখন পশ্চিমবঙ্গ সরকার কয়েকদিন আগেই তাদের প্রথম বাজেটেই তিস্তা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের জন্য 11,000 কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছে। সেটি ভারতীয় নিজেদের টাকায়, অর্থাৎ যা বাংলাদেশের টাকায় অনেক বেশি। প্রশ্ন হলো যে এই যে ভারত এ সময় এসে কেন তার পশ্চিমবঙ্গের নতুন সরকার তিস্তা পরিকল্পনার জন্য, তাদের নিজস্ব পরিকল্পনার জন্য 11,000 কোটি টাকা বরাদ্দ করলো। আমরা এ খবর পাচ্ছি যে সেখানে আপনারা জানেন যে গজলডোবায় একটি বাঁধ আগে থেকেই আছে এবং সেখান থেকে ভারত সেচ প্রকল্পের জন্য তিস্তার পানি অনেক আগে থেকে প্রত্যাহার করে নেয়। সেই গজলডোবার আরও দুটি বড় রকম খাল তৈরি করা হবে, করে তিস্তার পানি প্রত্যাহার করা হবে, এবং তিস্তা নিয়ে 11,000 কোটি টাকার বিশাল একটি পরিকল্পনা রয়েছে। তাহলে বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনার ঘোষণার পর বা চীনে যে এটি নিয়ে আলোচনা হবে বা এই সফরে এটি আলোচনা তোলা হলো, তার আগেই ভারত এই ধরনের পদক্ষেপ কেন নিল, সেটি কিন্তু ভাবার বিষয়। ভারত একভাবে চাপ তৈরি করতে পারে এই বিষয়টা নিয়ে, যে তারা বলবে যে তাদের প্রয়োজনে তারা জল প্রত্যাহার করে এবং তাদের এই জলের অধিকার আছে, তারা সেটি ব্যবহার করছে। যদি এই প্রকল্প চীনকে দেওয়া হয়, তাহলে ভারতের এই ধরনের একটি অবস্থান যে নেবে তা বুঝতে পারা যাচ্ছে। অর্থাৎ ভবিষ্যতে জল বন্টন নিয়ে আলোচনায় ভারতের অবস্থান আরও দৃঢ় ও শক্ত হবে এই পদক্ষেপের মাধ্যমে। তিস্তা নিয়ে দীর্ঘদিন ধরেই ভারত ও বাংলাদেশের মধ্যে জল সংকট চুক্তি ঝুলে আছে।
আপনি জানেন যে তিস্তা মহাপরিকল্পনার আগে যখন তিস্তার ন্যায্য হিস্সা নিয়ে ভারতের সাথে বাংলাদেশের বৈঠক হয়েছিল 2011 সালে মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে মানে তিনি ঢাকা আর এলেন না, তখন এই তিস্তা চুক্তিটি বাস্তবায়ন হলো না এবং সে থেকেই তিস্তা চুক্তিটি ঝুলে গেল এবং তারপর থেকেই আলোচনাটা বড়ভাবে এসেছে যে বাংলাদেশের পক্ষ থেকে তিস্তা মহাপরিকল্পনা নিজের মতো করে বাস্তবায়ন করা হবে এবং এই মহাপরিকল্পনার যে অংশ যেটি হচ্ছে যে বিষয়টি সেটি হচ্ছে যে বর্ষাকালে যে অতিরিক্ত পানি ভারত থেকে আসে বা বৃষ্টির পানি হয় সেটিকে তিস্তার মহাপরিকল্পনার মাধ্যমে সেটিকে রিজার্ভ করা হবে, ধরে রাখা হবে এবং শুকনো মৌসুমে সেটি ব্যবহার করা হবে এবং তিস্তার তীরবর্তী অঞ্চলে নানা রকম অর্থনৈতিক কর্মকাণ্ড সূচনা করা হবে, নানা রকম শিল্প কারখানা স্থাপন করা হবে। এই যে পরিকল্পনা, তার মানে হচ্ছে যে ভারতের উজানের পানির উপর যেমন নির্ভর করতে হবে তেমনি আমাদের বর্ষাকালের পানির উপর নির্ভর করতে হবে। কিন্তু উজানে যদি ভারত তিস্তার পানি সরবরাহ না করে বা ভারতের সাথে তিস্তা বিষয়ে কোনো রকম আলোচনা বা কোনো রকম চুক্তিতে পৌঁছানো না যায়, তাহলে এই তিস্তা মহাপরিকল্পনার ভবিষ্যৎ কী হবে তা সহজেই কিন্তু বুঝতে পারা যাচ্ছে। কিন্তু তারপরেও এই বাংলাদেশ চাইছে যে এখানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক, অন্ততপক্ষে যে উত্তরবঙ্গে রংপুর অঞ্চলের 1 কোটি মানুষের যে ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে এই তিস্তা একটি ভূমিকা রাখতে পারে। কিন্তু প্রশ্নটি সেটি যে তিস্তার পানি যদি না থাকে তাহলে এই পরিকল্পনা আসলে কতটা অর্থপূর্ণ হবে, এই পরিকল্পনা কতটা সুফল দেবে, সেই জায়গাটি বড় বিষয় এবং এখানে আসলে ভারতের সাথে বাংলাদেশের যে কূটনৈতিক যে সম্পর্ক সেটি বা রাজনৈতিক যে প্রশ্ন সেটি কিন্তু জড়িয়ে আছে। তিস্তা কেবল একটি প্রকল্প বা টেকনিক্যাল একটি প্রকল্প নয়, এটি রাজনৈতিক এবং কূটনৈতিক একটি অধ্যায়, এটি অস্বীকার করবার কোনো উপায় নেই। পশ্চিমবঙ্গের স্বার্থে সে আলোচনা খুবই গুরুত্বের সাথে সামনে আসবে। এখানেই বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়ে যাবে। এই কারণে অনেকে বলেন তিস্তা প্রকল্পের সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রকৌশলী নয়, বড় চ্যালেঞ্জ হলো কূটনীতি। কূটনৈতিক প্রয়াসে এটি সমাধান করা না গেলে তিস্তা চুক্তির বাস্তবায়নে আসলে সেটি সম্ভব নয়। কূটনৈতিক প্রয়াস না হলে সেখানে চীনও এই সংকট বজায় রেখে চীনও সেখানে তার অর্থ বিনিয়োগ করবে বলে আশা করা যায় না চূড়ান্তভাবে। আর বাংলাদেশের সামনে দুটি সমান্তরাল বাস্তবতা দাঁড়িয়ে আছে। একদিকে চীনের সঙ্গে সমঝোতা, চীনের প্রযুক্তি আর সম্ভাব্য অর্থায়ন, অন্যদিকে ভারতের সাথে সুসম্পর্কের অভাব। অথচ ভারতের জলের উপর নিয়ন্ত্রণ এবং পশ্চিমবঙ্গের নিজস্ব উন্নয়ন পরিকল্পনা, এই দুটো বাস্তবতার মধ্যেই ভারসাম্য রক্ষা করেই ঢাকাকে এগোতে হবে। তাই প্রধানমন্ত্রী যখন বলেন যে কোনো মূল্যে, তখন সেই যে কোনো মূল্য শুধু অর্থনৈতিক নয়, সেটা যে কূটনীতিকও সেটাও কিন্তু বোঝার অবকাশ আছে। কারণ তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে হলে শুধু চীনের সঙ্গে সমঝোতা করলেই চলবে না, ভারতের সঙ্গেও কার্যকর সমঝোতার পথ খোলা রাখতে হবে। আর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন যে শীতলতার মধ্যে আছে, সেখান থেকে উদ্যোগী হয়ে এগিয়ে আসতে হবে বাংলাদেশকেই। কারণ তিস্তার বিষয়ে গরজ বেশি, সেটি হলো বাংলাদেশেরই। তবে কি তারেক রহমান ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে এগোবেন বলে কি বলছেন যে যে কোনো মূল্যে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা হবে, নাকি এটি ছেলে ভুলানো ছড়া থেকে তুলে নেওয়া দু একটি স্তবক মাত্র? কারণ তিনি যেখানে ভারতের সাথে সম্পর্ক চলছে, যে অবস্থা চলছে, তাতে অনেক বেশি পথ তাকে হাঁটতে হবে। তাহলে প্রধানমন্ত্রী কেন বললেন যে যে কোনো মূল্যে? আমার মতে এই বক্তব্যের অন্তত 4টি সম্ভাব্য ব্যাখ্যা থাকতে পারে। প্রথম ব্যাখ্যা, বিরোধীদের জবাব দেয়া যে চীনকে ঘিরে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, অনেকে মনে করেছিলেন বড় কোনো ঘোষণা আসবে। যখন তা প্রকাশ্যে দেখা গেল না, তখন বিরোধীরা প্রশ্ন তোলা শুরু করেছে যে তাহলে তিস্তা প্রকল্পের ভবিষ্যৎ কী? তাই সংসদে দাঁড়িয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী বলতে বাধ্য হয়েছেন যে যে কোনো মূল্যে আমরা তিস্তা প্রকল্প বাস্তবায়ন করব। দ্বিতীয় ব্যাখ্যা, যে চীনের উদ্দেশ্যে তিনি একটি বার্তা দিলেন এই বক্তব্যের মাধ্যমে। কূটনীতিতে অনেক সময় প্রকাশ্য বক্তব্যেরও অনেক গুরুত্ব থাকে। যে কোনো মূল্যে কথাটি হয়তো চীনের কাছেও একটি বার্তা, বাংলাদেশ প্রকল্পটি নিয়ে প্রচণ্ড আগ্রহী। এখন চীন যদি আগ্রহ না দেখায় শেষ পর্যন্ত, প্রয়োজনে ভারতের সঙ্গেও আলোচনা চলবে। এই বার্তাটি কি প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে দিলেন? আমরা এভাবেও কিন্তু এই বিষয়টি ভাবতে পারি। তৃতীয় ব্যাখ্যাটি হতে পারে যে ভারতকেও একটি বার্তা পৌঁছে দেওয়া হলো এ বক্তব্যের মধ্য দিয়ে। সেটি কি, তিস্তা শুধু বাংলাদেশ ও চীনের বিষয় নয়, ভারতও যে একটি গুরুত্বপূর্ণ পক্ষ। কারণ উজানের পানি নিয়ন্ত্রণ বিষয়টি ভারতেই
করে থাকে বা ভারতের সাথে সম্পর্কিত। সুতরাং এখন হয়তো বাংলাদেশ, তারেক রহমান সরকার বুঝতে পারছে যে তারা চিন্তা করে দেখেছে যে তিস্তা চুক্তির যদি চীন রাজি না হয় বা সেটি যদি বাস্তবায়ন না হয় বা ভারতের তিস্তা চুক্তি নিয়ে তিস্তা মহাপরিকল্পনার কথা বলছি, মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন না হয়, সেখানে চীন যদি শেষ পর্যন্ত এগিয়ে না আসে এবং তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ভারতের যে এক ধরনের যে বক্তব্য আছে বা এক ধরনের বাধা আছে ভারতের কূটনৈতিক মহলে, নানা আলোচনা আমরা সেটা দেখছি যে ভারতের স্পর্শকাতর যে জায়গা সেটি হচ্ছে যে শিলিগুড়ি করিডোরের পাশেই এই পরিকল্পনায় চীন অংশগ্রহণ করবে, সেটি ভারত ভালোভাবে নেবে না। ফলে ভারত কিন্তু বাংলাদেশকে নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। তো সবচেয়ে ভালো হবে যদি ভারতকে এই তিস্তা মহাপরিকল্পনা যুক্ত করা যায়, এই একটি ধারণা থেকেও কিন্তু বার্তা দিতে পারে। যে চতুর্থ ব্যাখ্যাটি হচ্ছে যে মানুষের কাছে প্রতিশ্রুতি, অর্থাৎ উত্তরবঙ্গের মানুষ রয়েছে যারা তিস্তায় তারা ভুগছে তিস্তা পানি না থাকার কারণে। সেখানে শুষ্ক মৌসুমে চর পড়ে, মানুষের আবাদ কৃষি উৎপাদন ব্যাহত হয়, জীবনযাত্রা ব্যাহত হয়। ফলে মানুষের একটি বড় আবেগের জায়গা এবং প্রয়োজনের জায়গা হচ্ছে তিস্তা মহাপ্রকল্প। ফলে এই উত্তরবঙ্গের 1 কোটি মানুষের জন্য, তিস্তা অববাহিকা 1 কোটি মানুষের জন্য হয়তো প্রধানমন্ত্রী এক ধরনের রাজনৈতিক আশ্বাস তিনি দেবার চেষ্টা করেছেন। যে কোনো মূল্যেই তিস্তা চুক্তি বাস্তবায়ন হবে এই কথার মধ্য দিয়ে। দর্শক, আরেকটি বিষয় উল্লেখ করার প্রয়োজন, যেটি হচ্ছে বাংলাদেশের মিডিয়া তারা কি বলছে একটু দেখি। এখানে একটি বিষয় লক্ষ্য করার মতো যে মূলধারার সংবাদ মাধ্যমগুলো মূলত দুটো তথ্য দিচ্ছে। একটি, প্রধানমন্ত্রী সংসদে প্রকল্প বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন এটি। আরেকটি খবর এসছে, সেটি হচ্ছে যে চীন বাংলাদেশের নদীগুলোর এক ধরনের ব্যবস্থাপনার কাজ করবে বা ব্যবস্থাপনা, নদীর পানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা করবে। কিন্তু সেটি আসলে তিস্তা নিয়ে নয়, বাংলাদেশের সমস্ত নদীকে নিয়ে একটি কারিগরি সহায়তা, একটি সমীক্ষা চলছে। সেটা তো তিস্তার সাথে জোড়া যায় না আলাদা করে। দ্বিতীয়টি হলো যে সে মন্ত্রণালয় আবার পাশাপাশি জানিয়ে দিয়েছে চীনের কারিগরি সহায়তায় সম্ভাব্য সমীক্ষার কাজ এগোচ্ছে। এই দুটি সংবাদ কিন্তু আসছে, কিন্তু আসলে তিস্তা চুক্তি যে জটিলতার জায়গাগুলো আছে বা অনিশ্চয়তার জায়গাগুলো আছে, বা এটি নিয়ে দিয়ে কেবলমাত্র এটি একটি চুক্তি নয়, কারিগরি চুক্তি নয়, অথবা এটি কেবল প্রকল্প চুক্তি নয়, এর সাথে যে কূটনীতি এবং রাজনৈতিক প্রসঙ্গ গুলো জড়িয়ে আছে, নানা রকম চ্যালেঞ্জ আছে, সেই খবরগুলো কিন্তু আসছে না। দর্শক, এই মুহূর্তে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে না সেটি স্পষ্ট বোঝা যাচ্ছে এবং এটি অনেক সময় সাপেক্ষ এবং জটিল বিষয়। রাজনৈতিকভাবে যে বক্তব্য দেওয়া হোক না কেন, সেটি যে জটিল সেটি উপলব্ধি করা যাচ্ছে। তবে তিস্তা প্রকল্প নিয়ে সামনে সম্ভাব্য বিষয়গুলো কি হতে পারে বা সম্ভাব্য এর পরিণতি কি হতে পারে, সেটি নিয়ে আমরা কয়েকটি বিষয় অনুমান করতে পারি বা ধারণা করতে পারি, আলোচনা করা যেতে পারে। প্রথমত হচ্ছে যে তিস্তা প্রকল্প চূড়ান্ত বাস্তবায়নের জন্য এর রূপরেখা এবং তার অর্থায়ন এসব নিয়ে চীনের সাথে আরও আলোচনা চালিয়ে যেতে হবে এবং চীনের সম্মতি বা অংশগ্রহণ আদায় করা পর্যন্ত। 2 নম্বর হচ্ছে যে তৃতীয়ত হচ্ছে একেবারে নিজস্ব অর্থায়নে বাংলাদেশ এইরকম মেগা প্রকল্প বাস্তবায়ন করতে পারে এবং এটি তারেক রহমান সরকারের জন্য একটি রাজনৈতিক ফায়দা হতে পারে। কারণ এর আগের সরকার, আওয়ামী লীগ সরকার বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে। ফলে ট্রেডমার্ক হিসেবে এই সরকারের আমলে মেগা প্রকল্প হিসেবে তিস্তা মহাপরিকল্পনার গুরুত্ব রয়েছে, রাজনৈতিক গুরুত্ব আছে। ফলে এটি অগ্রাধিকার দিয়ে নিজস্ব টাকায় সরকার এটি বাস্তবায়ন করতে পারে। কিন্তু সেক্ষেত্রে এই মুহূর্তে এটি সংকট আছে, যেটি হচ্ছে যে বাংলাদেশ এখন ঋণে জর্জরিত, বৈদেশিক ঋণে জর্জরিত এবং আভ্যন্তরীণ খাত থেকে বাংলাদেশ প্রচুর ঋণ করেছে। সামনে যে বাজেট প্রণয়ন করা হয়েছে সেটি বিশাল ঘাটতি রাজস্ব আদায়ের, এবং এই পরিস্থিতিতে বিশ্বব্যাংক বা IMF এর অর্থ ছাড় কীভাবে হবে, তার নানা রকম শর্ত আছে, সেটি হবে কিনা। ফলে নিজস্ব অর্থায়নে এই ধরনের একটি পরিকল্পনা এখন এই মুহূর্তে বাস্তবায়ন করা সেটিও খুব কঠিন হয়ে যাবে। বাংলাদেশের আর্থিক পরিস্থিতি তার সক্ষমতা তৈরি না হওয়া পর্যন্ত বাংলাদেশের নিজস্ব অর্থায়নে এই ধরনের একটি প্রকল্প বাস্তবায়ন করা সেটিও এক ধরনের অনিশ্চিত ব্যাপার হয়ে দাঁড়াবে। চতুর্থত হচ্ছে যে ভারতের সঙ্গে পানি বন্টন আলোচনা নতুন করে গুরুত্ব পেতে পারে তিস্তা মহাপরিকল্পনাকে কেন্দ্র করে। সেটা আলোচনা করতে গেলে তারেক রহমান সরকারকে অনেকটা ছাড় দিয়ে হয়তো আসতে হবে, এগোতে হবে। কারণ গত 20 মাস ধরে বাংলাদেশের যে পদে পদে ভারতের সাথে যে সম্পর্কের যে অবনতি ঘটেছে বা যে ধরনের বর্তমান সম্পর্ক সেটাও যে উন্নয়ন ঘটেছে বলা যাবে না, সেটি কিন্তু সংকট। এর মধ্যে পশ্চিমবঙ্গ একটি বড় রকম জটিলতা তৈরি করতে পারে। ইতিমধ্যে আমরা বলেছি যে তারা তিস্তা প্রকল্প নিয়ে নিজস্ব মতো করে তারা সেখানে মাঠে নেমেছে। সুতরাং কোনটি হবে সেটি এখনই বলা কঠিন। শেষ করছি আলোচনা। তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশের মানুষ বহু বছর ধরে অপেক্ষা করছে। প্রতিবারই বড় বড় ঘোষণা এসেছে, কিন্তু বাস্তব কাজ প্রত্যাশার কাছে শূন্য একদম।
এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী যখন বলেন যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে, তখন সেটা হয়তো একটি শক্তিশালী বার্তা হতে পারে, কিন্তু সেই বার্তা বাস্তবে তার মূল্য এই মুহূর্তে কিছুই দেখা যাচ্ছে বলে আমার মনে হচ্ছে না। এবং এই অর্থায়নের বিষয়টি স্পষ্ট না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সমঝোতা, বিশেষ করে ভারতের সঙ্গে সমঝোতা, কারিগরি প্রস্তুতি, বাস্তব কাজের দৃশ্যমান অগ্রগতি না হওয়া পর্যন্ত সেটি বলা যাচ্ছে না। বাংলাদেশের মানুষ এখন শুধু প্রতিশ্রুতি শুনতে চায় না, তারা প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায়। সেই জিনিসটাই হচ্ছে আসল। আর সেই উত্তর আগামী কয়েক মাসের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে। ভারতের সাথে তিস্তা চুক্তির পানির যে বন্দোবস্ত না হওয়া পর্যন্ত এই তিস্তা মহাপরিকল্পনায় চীন যে অংশগ্রহণ করবে সেটি নিয়েও এক ধরনের অনিশ্চয়তা আছে। শেষ পর্যন্ত চীন এই কূটনৈতিক জটিলতা, ভূ রাজনৈতিক পরিবেশের কারণে ভারতের বাধার মুখে এখান থেকে নিজেকে প্রত্যাহার করতেও পারে। এরপর উপায় থাকবে, আরেকটি কৌশল হতে পারে বাংলাদেশের পক্ষে, যে তিস্তা মহাপরিকল্পনার এটি বড় বিষয়, মেগা প্রজেক্ট, এই মেগা প্রজেক্টকে ছোট ছোট ভাগে ভাগ করে সেটি বিভিন্ন জাতি বা দেশের অংশগ্রহণ নিশ্চিত করতে পারে। কেবলমাত্র চীন নয়, সেখানে ভারতেরও এক ধরনের স্পেস থাকতে পারে, বা অন্য কোনো দেশের, জাপান বা ইউরোপিয়ান কোনো দেশেরও অংশগ্রহণ থাকতে পারে। সে পথেও বাংলাদেশ এগোতে পারে। দর্শক, আপনাদের কি মনে হয়, প্রধানমন্ত্রী যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার যে বক্তব্য, কেবল কি রাজনৈতিক আশ্বাস, নাকি এর পিছনে এমন কোনো বাস্তব পরিকল্পনা আছে যা এখানে আলোচনা হয়নি বা এখানে প্রকাশ করা হয়নি? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনারা কি মনে করেন? ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার, লাইক, কমেন্টস করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে, নতুন বিশ্লেষণ নিয়ে। সকলে ভালো থাকুন।